গণতন্ত্রকে মুক্ত করব, জাতীয় পার্টি বুক ফুলিয়ে হাঁটবে, দেশ গঠন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সেই দিন এরকম একটা চেয়ারে আমরা আবার বসবো। এই দেশে অনেক নেতা আসছে, অনেক নেতা গেছে, দেশকে কেউ ভালোবাসে, যে এসেছে সে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে। একজন মাত্র লোক যিনি মানুষ মারা যাবে এই আশঙ্কায়, মানুষের হতাহত ঠেকাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি 90 সালে পদত্যাগ করেছিলেন 6 ডিসেম্বর পল্লীবন্ধু আল্লাহ হুসেন মোহাম্মদের সাথে। উনি যখন পদত্যাগ করলেন উনি একটা শর্ত দিয়েছিলেন, ঠিক আছে আমি পদত্যাগ করব, আমি মানুষের কাছে ভোট চাবো, আমাকে ভোট করতে দিতে হবে। কিন্তু সেই সময় দেখা গেল উনি পদত্যাগ করার সাথে সাথেই ওনাকে অ্যারেস্ট করা হলো। একটানা প্রায় 6 বছর তাকে জেলে রাখা হয়েছিল। আমরা যারা সংসদ সদস্য আমরা জানি ভোট উপলক্ষে মানুষ জামিন পায়, আমরা জানি সংসদ অধিবেশন উপলক্ষে মানুষ জামিন পায়। এর সাথে 5.5 বছর কোনো জামিন দেওয়া হয় না। আমরা মনে করি জাতীয় পার্টির তীব্র অন্যায় করা হয়েছিল। তবে এরশাদ জেলে কেবল 5টি আসনে জয়যুক্ত হয়েছিলেন, 5টি আসনে। এবং সেই সময়ে গাজীপুর ছিল লালনের দুর্গ, জাতীয় পার্টির দুর্গ। শত নির্যাতন, শত বঞ্চনা, শত বাধা সত্ত্বেও সেই সময় জাতীয় পার্টি গাজীপুরে প্রায় প্রত্যেকটি আসনে অনেক ভোট পেয়েছিল। একটি আসনে 55,000 ভোট পেয়েছিল, একটি আসনে। সেই গাজীপুরের দুর্গ আবার দুর্গ করতে হবে। এরশাদের জীবনের সবচেয়ে বড় ক্যারিশমা হচ্ছে উনি জেলে গেছেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, জেলে গিয়ে কারানির্যাতিত 5টি আসনের এমপি হলেন এবং আবার এমপি হলেন টানা সারা জীবন। কখনোই এমপি ছাড়া ছিলেন না, কোনো ভোটে হারেননি এবং মৃত্যুবরণ করেন সম্মানের সাথে। একজন আর্মির জেনারেলের সম্মান হিসাবে, একজন সাবেক রাষ্ট্রপতির সম্মানপ্রাপ্ত হয়ে এবং একজন বিরোধী দলীয় নেতার মন্ত্রী মর্যাদায় তাকে সম্মানিত করা হয়েছে। বাংলাদেশের অনেক রাজনীতিবিদ তার মৃত্যুটা সম্মানজনক হতে পারে, তার জন্ম, মৃত্যু, ক্যারিয়ার সব সম্মানজনক ছিল। 14 সালে একটি দ্বন্দ্বময় সময় একদফা একটি ভোট হচ্ছিল, এরশাদ এবং জিএম কাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই ভোট বর্জন করে। আমি সেই সময় সাক্ষী, আমি নিজেও বর্জন করি। আমরা 270 জন সে সময় বর্জন করি গণতন্ত্রের স্বার্থে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে। এরশাদ তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পেরেছিলেন যে একটা একতরফা ইলেকশন হলে দেশে পরবর্তীতে রক্তপাত হবে, গুম হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে। উনি এই একতরফা নির্বাচনটিকে বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। 14 সালে উনি ঠিক ভোটের দ্বার প্রান্তে গিয়ে তফসিল দেওয়ার পর মনোনয়ন প্রত্যাহারের তিনি বললেন সবাই প্রত্যাহার করে। সেই সময় বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলো কোনো আন্দোলনের ডাক দেয়নি। এরশাদকে জোর করে সিএমএইচে নিয়ে যাওয়া হলো, তাকে আটকে রেখে ভোট করা হলো। তখন যদি বিএনপি, জামাত একটা আন্দোলন করতো হয়তো বা তখন আর দেশে একতরফা ভোট হতো না। তবে এরশাদ জীবনের ঝুঁকি নিয়ে দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন। 90 সালেও করেছেন, 2014 সালেও করেছেন। এখন সেই একই ভূমিকায় আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের 14টি হত্যা মামলা ওনার বিরুদ্ধে। 14টা মানে জিএম কাদেরকে 14টা হত্যাকাণ্ড মানুষকে মারতে পারে আপনাদের মনে হয়? সারা বাংলাদেশে অনেক মন্ত্রী আসছে, অনেক মন্ত্রী গেছে, জিএম কাদেরের মতো দক্ষ মন্ত্রী কেউ আসে না, জিএম কাদেরের মতো সব মন্ত্রী কেউ আসে না। উনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বাংলাদেশের জিনিসপত্রের দাম কমে আসছিল। উনি যখন বিমান মন্ত্রী ছিলেন প্রথমবারের মতো বাংলাদেশ বিমান মুনাফা করা শুরু করলো 2009-10 সালে, 11 সালে। 14 সালে উনিও রানিং মন্ত্রী থাকা অবস্থায় দেশের গণতন্ত্রের স্বার্থে, বিএনপিকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ভোট করার স্বার্থে উনি নির্বাচন বর্জন করেছিলেন। এখনো উনি ওই গণতন্ত্রের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন। আমরা মনে করি মদ আর ভোট একসাথে থাকতে পারে না, মদ আর আইনের শাসন একসাথে থাকতে পারে না, মদ আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না, মদ আর রাষ্ট্র একসাথে থাকতে পারে না। বর্তমান সরকার মদ দোষে দুষ্ট, মদ নিয়ন্ত্রণ করতে পারছে না, মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, মানুষকে চাকরি দিতে পারছে না, দারিদ্র্য বিমোচন করতে পারছে
তারা নিমন্ত্রিত হচ্ছে। এখানে জিএম কাদের স্যার যে তত্ত্ব কথা বলছেন, দেশকে রক্ষা করতে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আত্মস্থ করে আমাদেরকে দেশ বাঁচাতে হবে। এখন আমাদের দায়িত্ব দেশ বাঁচানো, এখন আমাদের দায়িত্ব অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাঁচানো, এখন আমাদের দায়িত্ব গণতন্ত্র বাঁচানো, এখন আমাদের দায়িত্ব জাতীয় পার্টি বাঁচানো, এখন আমাদের দায়িত্ব এরশাদের তত্ত্বকে প্রতিফলিত করা। এদেশে অনেক সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, সবাই সংস্কার নিয়ে 3 মাস মিডিয়া তোলপাড় হচ্ছে, লেখালেখি হচ্ছে, মিটিংয়ে পর মিটিং হচ্ছে। দুটো সংস্কার হয়েছে মাত্র, হবে, সবাই একমত হয়েছে। একটা হচ্ছে হাইকোর্টের যে বেঞ্চ, এগুলো বিভিন্ন বিভাগে করা হবে, আর উপজেলা পর্যায়ে আদালত আনা হবে। এই দুটো সংস্কারই এরশাদ তার জীবদ্দশায় ক্ষমতা থাকার সময় করেছিল, পরবর্তী সরকারগুলো বাদ দিয়েছে। আবার 24 বছর পর 30 বছর পরে এরশাদের সংস্কারই এই সরকার গ্রহণ করছে। জাতীয় পার্টির গুরুত্ব কত বেশি, জাতীয় পার্টির ফোরকাস্ট কত বেশি, জাতীয় পার্টির অভিজ্ঞতা কত বেশি, জাতীয় পার্টির যোগ্যতা কত বেশি। আমরা যদি ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ দেশে বিকেন্দ্রীকরণ হবে, ইনশাআল্লাহ দেশে সুশাসন আসবে, ইনশাআল্লাহ রাস্তায় ট্রাফিক থাকবে না, মানুষের নিরাপত্তা থাকবে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করবে ইনশাআল্লাহ। এটাই এরশাদের আদর্শ, এটাই জিএম কাদেরের আদর্শ, এটাই জাতীয় পার্টির আদর্শ। আমরা জনগণের মনের কথা শুনবো, জনগণের জন্য কাজ করব, জনগণকে সাথে নিয়ে চলবো। আমরা জনগণের মতের বাইরে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সামনের দিনে নেব না ইনশাআল্লাহ। আমি তুলনামূলক তরুণ বয়সে আমি গাজীপুরবাসীর কাছে কৃতজ্ঞ, গাজীপুর জেলা মহানগর জাতীয় পার্টির কাছে কৃতজ্ঞ। শত প্রতিকূলতা সত্ত্বেও, শত নির্যাতন সত্ত্বেও, শত বাধা সত্ত্বেও স্বল্প সময় আমার একটা ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে তারা একটা সম্বর্ধনা, আলোচনা সভা, শোক মাহফিল এবং মিলাদ মাহফিল আয়োজন করেছেন। আমি বুঝতে পারছি এখানে সংগঠন যথেষ্ট সুসংগঠিত আছে, আরো শক্তিশালী করতে হবে। গাজীপুর হবে জাতীয় পার্টির ভ্যানগার্ড, গাজীপুর হবে ঢাকা শহর রক্ষা করার ভ্যানগার্ড। আমরা ঢাকায় প্রোগ্রাম করব, আমরা হাজার হাজার লোক চাই গাজীপুর থেকে যাবে ইনশাআল্লাহ। আমরা ঢাকায় আন্দোলন করব, গাজীপুর সেই আন্দোলনের সূতিকাগার হবে ইনশাআল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, স্বল্প সময়ে শত বাধা সত্ত্বেও আপনারা যে সম্মান আমাকে জানিয়েছেন, আমি বিমোহিত হয়েছি, আমি অভিভূত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি এবং এটি আমার জীবনের একটি প্রেরণার উৎস হিসেবে ভবিষ্যতে কাজ করবে। গভীর শোকের সাথে স্মরণ করছি, বাইরে স্পেনে অনেক শিশু, অনেক শিক্ষক মারা গেছে, নির্মম মৃত্যু। একটা সময় আমরা বলতাম সরকার স্বাভাবিক জীবনযাপনের অধিকার দেন, সরকার স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার দিল না। তারপরে আমরা বললাম বেঁচে থাকার দরকার নাই, মৃত্যু, স্বাভাবিক মৃত্যুর অধিকার দেন, সরকার সেটাও পারবে না। এখন আমরা বলি মৃত্যুর খবরটা দেন, এই সরকার মৃত্যুর খবরও এখনো দিতে পারেনি। শত শত বাবা মা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যে কখন তারা সংবাদ পাবে তার সন্তান বেঁচে আছে। যে অনেক বাবা মা বলছে ঠিক আছে আমার সন্তান যদি মারা যায় আমি যেন লাশটা পাই, খবর দিতে পারি। অনেকে বলছে খবরটা যেন পাই। আমি মনে করি সরকারের অনেক সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। এই দুর্ঘটনা 10 মাস ধরে সরকার আছে, 1 বছর ধরে আছে। যদি সুশাসন থাকতো, যদি কোনো গভর্নেন্সের ফেইলার না থাকতো, এই ধরনের দুর্ঘটনা হতো না। যেসব দেশে রাষ্ট্র দুর্বল হয়, যেসব দেশে সরকার দুর্বল হয়, যেসব দেশে সরকার উদাসীন হয়, সেসব দেশে এই ধরনের দুর্ঘটনা হয়, ফলশ্রুতিতে অসংখ্য মানুষ মারা যায়। আর সেই ঘটনায় আটক করে 2 জন উপদেষ্টাকে 9 ঘন্টা আটকে রাখা হয়েছিল। 9 ঘন্টা লেগেছে তাদেরকে উদ্ধার করতে। সচিবালয় সারাদিন বন্ধ ছিল। সচিবালয় যদি বন্ধ থাকে, সচিবালয়ের ভেতরে যদি দখল হয়ে যায়, ছাত্ররা জনতা দখল করে ফেলে, সরকার দেশ চালাবে কিভাবে? মানুষের নিরাপত্তা দিবে কিভাবে? যারা নিরাপত্তা দিবে তারাই তো নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা মনে করি সুচিন্তিত স্টেটসম্যানশিপ এখন প্রয়োজন, সুচিন্তিত লিডারশিপ এখন প্রয়োজন। সেই লিডারশিপ জাতীয় পার্টি দেখাচ্ছে এবং সেই লিডারশিপের ভিত্তিতে জিএম কাদের দেখাচ্ছে। সেই লিডারশিপের ভিত্তিতে ভবিষ্যতে জাতীয় পার্টি তার কার্যক্রম চালাবে ইনশাআল্লাহ।
আমার অত্যন্ত ধন্যবাদ। সাত্তার ভাই আসছেন। আমি যাইতাম